আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে বলবো, আ ইমাম খামেনির ও পরিবারবর্গের মরদেহ নেওয়া হয়েছে পবিত্র শহর কৌমে, সেখানে জামকারান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এছাড়াও আছে আ হামাস গাজা ছেড়ে দিচ্ছে সে সম্পর্কে, এবং আরেকটা খবর হলো খুব গুরুত্বপূর্ণ আজকের, পিত সাগরে রাশিয়া ও চীনের যৌথ মহড়া। এছাড়াও আরও কিছু খবর আছে। আপনারা গোটা ভিডিওটি না টেনে দেখলে জানতে পারবেন সে সম্পর্কে। তো শুরু করা যাক। তো ইরানের ধর্মীয় শহর কৌমে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে মরহুম আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারবর্গের মরদেহ। ইরানি জনতা বিপুল শোকে সমারোহে তাদের মরহুম সর্বোচ্চ নেতাকে নিয়ে শোভাযাত্রা করছে, এবং বলতে গেলে এত জনতার আসা যাওয়া সেখানে, এবং সেটা চরম স্বতঃস্ফূর্তভাবে সেটা প্রকাশ পেয়েছে। তেহরানের মূল শোক মিছিলে পৌঁছানোর কোনো উপায় না থাকায় আজ শহরের অন্যান্য অংশে প্রায় ২০ লাখ মানুষ আটকা পড়েছেন। তো জানাজার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এত বিশাল জনসমাগমের বিষয়টি আগে থেকে আহ, অনুমান করতে পারেনি বলা যায় না। মানে অনুমানের চেয়েও অতিরিক্ত বেশি হয়েছে মানুষ। তো নতুন হিসাব অনুযায়ী এই কার্যক্রমে অংশগ্রহণকারী সংখ্যা এরই মধ্যে ১,৪০,০০,০০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র হলো এমইএস। এদিকে ইরান সরকারের কর্তা ব্যক্তিরা জানাজার জন্য কাতার বেঁধে কাল দাঁড়িয়েছিলেন। সবাই জানাজায় অংশগ্রহণ করেছেন যে যার মতো স্বতঃস্ফূর্তভাবে। এবং দেখা গেছে গতকাল শুধু নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বাদে মরহুম আলী খামেনির ৩ ছেলেই জানাজায় অংশগ্রহণ করেছিলেন। তো এই অবস্থা। এরপরে যে খবরটি আছে সেটি হলো হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর সার্ভিস ফি নির্ধারণের ক্ষেত্রে চীনসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান। তো বেইজিংয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুল রেজা রাহমানি ফাজলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন একটি বন্ধুপ্রতিম দেশ, তাই তাদের জন্য অবশ্যই আমাদের বিশেষ বিবেচনা থাকবে। সূত্র হলো ট্যাব জি। এদিকে ইয়েমেনে আবারও হুতি ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের হুদাইদার হেইস জেলায় সরকারি বাহিনীর উপর হুতিদের হামলায় অন্তত ১৪ সেনা নিহত ও ২৩ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু কিছু সময়ের জন্য কয়েকটি অবস্থান দখল করার পর পাল্টা অভিযানে সেগুলো পুনরুদ্ধারের দাবি করেছে সৌদি সমর্থিত সরকার। সরকারি বাহিনীর দাবি, পাল্টা হামলায় ৫০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছে, তবে এ বিষয়ে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সৌদি দখলদার ও তাদের মার্কিন প্রভুদের কাছ থেকে ইয়েমেনদের লুণ্ঠিত সম্পদ ও খনিজ সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিশাল সশস্ত্র উপজাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হুতি প্রধান আব্দুল মালিক আল হুতির আহ্বানে আয়োজিত এই সমাবেশে হুতিদের দাবি, তাদের কর্মসূচির আওতায় ইতিমধ্যে ১০ লাখেরও বেশি যোদ্ধাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সৌদি আরব ও তার মিত্রদের বিরুদ্ধে বিলিয়ন ডলারের তেল রাজস্ব লুটের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে এর মূল মদতদাতা হিসাবে দাবি করছে। সূত্র এএফপি, আল জাজিরা, জিওপলিটিক্স প্রাইম। এদিকে এক সপ্তাহ বন্ধ থাকার পর কাতার পুনরায় সব ধরনের সামুদ্রিক কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ইরানের সঙ্গে সামুদ্রিক বাণিজ্য তাৎক্ষণিকভাবে চালুর ঘোষণা দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তা বিধি মেনে সব ধরনের নৌযান ও জাহাজের চলাচল অবিলম্বে শুরু হবে। এদিকে কাতারে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যিক উপদেষ্টা জানিয়েছেন, আল রুয়াইস বন্দর ইরানি পণ্যের জন্য পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। বিষয়টি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিশ্চিত করেছে। সূত্র আনাদুল এজেন্সি। ইতিমধ্যে সমুদ্রে চলন্ত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে তুরস্কের দেশীয় প্রযুক্তিতে তৈরি টাইফুন ব্লক 3 হাইপারসনিক মিসাইল। এটিকে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র স্পুটনিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই অঞ্চলে কোনো স্থায়ী শান্তি ও প্রকৃত স্থিতিশীলতা আসবে না। এদিকে দীর্ঘ ২ দশক পর গাজা শাসনভার ছড়ার ঘোষণা দিল হামাস। হামাস গাজায় নিজেদের সরকারের বিলুপ্তি ঘোষণা করে প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির কাছে হস্তান্তরের প্রস্তুতির কথা জানিয়েছে। তারা কমিটি
হামাসকে গাজায় প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে। কমিটির প্রধান আলী সাদ বলেন, তারা দায়িত্ব নিতে প্রস্তুত, তবে তিনি একক কর্তৃপক্ষ, একক আইন ও একক অস্ত্রের নীতির উপর জোর দেন। একই সঙ্গে মধ্যস্থতাকারীদেরও সংশোধিত রোডম্যাপের জবাবও জমা দিয়েছে হামাস। এখন ইসরায়েলের উত্তর অপেক্ষায় রয়েছে। সূত্র আল জাজিরা। এরই মধ্যে চীনের পণ্যের তীব্র প্রতিযোগিতায় চাপে পড়েছে জার্মানির মাঝারি শিল্প খাত। শিল্প উৎপাদন কমেছে, কর্মসংস্থানও হ্রাস পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে বাণিজ্য সুরক্ষার দাবি জানিয়েছে জার্মান কোম্পানিগুলো। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে পিচ সাগরে যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া ও চীন। 6 থেকে 13 জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় উদ্ধার অভিযান, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং আর্টিলারি ফায়ারিংয়ের অনুশীলন করবে দুই দেশের নৌবাহিনী। মহড়া শেষে প্রশান্ত মহাসাগরেও যৌথ টহল অব্যাহত রাখবে এসব বাহিনীর একাংশ। সূত্র স্পুটনিক। এদিকে উত্তর কোরিয়ার নৌবাহিনী প্রথম আধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চোহিয়াং ক্লাস যুদ্ধজাহাজ থেকে একের পর এক 12টি দূরপাল্লার এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। সূত্র ক্ল্যাশ রিপোর্ট। এবারে ফাইন্যান্সিয়াল টাইমসের জরিপে দেখা গেছে 58% মার্কিন ভোটার মনে করেন ট্রাম্পের ইরান যুদ্ধ ফলপ্রসূ হয়নি। 44% মতে এতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দুর্বল হয়েছে এবং ট্রাম্পের জনসমর্থন নেমে এসেছে 36%। সূত্র ফাইন্যান্সিয়াল টাইমস। তো আজ এই পর্যন্তই। কালকে আবারও দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।